ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করছি আজকে। ফারহানা পারভিন সবার আগে আসো তুমি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সুদীপ্ত সরকার, তন্ময়, কামরুল হাসান, সাব্বির, স্বাধীন। আচ্ছা, কতগুলো স্টুডেন্ট আসলো মোটামুটি? সেন ভাইয়া, ভাই কেমন আছেন? কি ঠিক আছে? ঠিক আছে, ওকে। তাই না? বোর্ড কালো, তাই না? আমি তো এই জন্য মনে করলাম। আচ্ছা প্লিজ শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে মোটামুটি শুরু করতে পারি এখন। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া গতদিন শুরু করেছিলাম, সেটা হচ্ছে অ্যালকিনের ওজোনালাইসিস বিক্রিয়া। তাই তো আমরা ওজোনালাইসিস কাকে বলেছিলাম মনে আছে তোমাদের? যে কোনো একটা অসম্পৃক্ত যৌগের সাথে ওজোন সংযোজন করাকেই বলি আমরা ওজোনালাইসিস বিক্রিয়া। কি ঠিক আছে? যে কোনো অসম্পৃক্ত যৌগ, সেটা অ্যালকিন হোক বা অ্যালকাইন হোক না কেন, তার সাথে ওজোন সংযোজনের বিক্রিয়াকেই বলি আমরা ওজোনালাইসিস বিক্রিয়া। তো আমি তোমাদের একটা প্রশ্ন করি, দেখি তোমরা উত্তর দিতে পারো কিনা। আমি পটাপট লিখবো, তোমরা পটাপট আমাকে কমেন্টে জানিয়ে দিবা। সেটা হলো কোন একটা অসম্পৃক্ত যৌগ যার মধ্যে ওজোন চালনা করলে একটা অস্থায়ী জুট যৌগ তৈরি হয়। আমি তোমাদের কি বলেছি, এসব বয়ান তোমাদের শোনার কোনো দরকার নাই। ফাইনালি শুধু দেখবা কোন উৎপাদটা তৈরি হচ্ছে, সেখান থেকে অ্যালকিনটা শনাক্ত করবা। কোন অজানা অ্যালকিনে ওজোন চালনা করলে একটা অস্থায়ী জুট যৌগ তৈরি হয়, যাকে জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষিত করলে, যাকে জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষিত করলে মিথানল তৈরি হয়। তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও অ্যালকিনটির নাম কি। কোন একটা অসম্পৃক্ত যৌগ, কোন একটা অ্যালকিন, অজানা অ্যালকিন, যার মধ্যে ওজোন চালনা করলে একটা অস্থায়ী জুট যৌগ তৈরি হয়, যাকে জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষিত করলে মিথানল তৈরি হয়। ফর্মালডিহাইড, মিথানলের সাধারণ নাম হচ্ছে ফর্মালডিহাইড। এই মিথানল বা ফর্মালডিহাইড তৈরি হয়। তোমরা আমাকে অ্যালকিনের নামটি জানিয়ে দাও। ওকে, ইথিন, আসাদুল ইসলাম, ইথিন গুড, খুব ভালো বুঝতে পেরেছো তোমরা, ইথিন। আচ্ছা, আলভিনুর আমাকে একটা কথা লিখেছে, ও খুব ভালো, যে ভাই আমরা তো আসলে কমেন্ট করি না, কিন্তু ছোটরা যখন প্রশ্ন করে আমরা এখন উত্তরগুলো দিয়ে দিই, যেহেতু আপনি ক্লাস নেন। হ্যাঁ, এটা তোমরা করতে পারো। তোমরা যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, যদি কেউ এখানে ক্লাস করে থাকো তোমরা, তাহলে তোমাদের এই যে ছোটরা যখন প্রশ্ন করবে, তোমাদের উত্তরগুলো জানা থাকলে তোমরা কমেন্টে সেটা জানিয়ে দিতে পারো, এটা আমার একটু সুবিধা হয় আর কি। ওকে, এই কাজটা তোমরা করতে পারো। হ্যাঁ, খুব সুন্দর বলেছো তোমরা ভাই, ইথিন। কারণ আমি একটা নাম বলেছি, আমি বলেছি কোন একটা অ্যালকিনের মধ্যে ওজোন চালনা করলে 2 অণু কার্বনিল যৌগ হয়। তো আমি তো নাম বলেছি একটা, ইথিন, মিথানল। আমি নাম বলেছি একটা, মিথানল। তার মানে যে 2 অণু হয়েছে, 2টাই মিথানল। কি সমস্যা বাবা? তাহলে কি বলছিলাম আমরা, যে আমরা নাম বলেছি একটা উৎপাদের, তার মানে কি বুঝবো ভাইয়া বলো তো? উৎপাদ, তার মানে 2টাই মিথানল। তাহলে 2টাই মিথানলের মোট কয় কার্বন? স্বাভাবিক 2 কার্বন। তার মানে বুঝতেই পারছি 2 কার্বন যদি অ্যালকিনের নাম কি? ইথিন। কি তোমরা বিক্রিয়াটা পূর্ণ করতে পারবো না ভাই? একটু বিক্রিয়াটা করে নিই আমরা। দেখো বিক্রিয়াটা করে নিই, খুব ইজি। ওকে, ওজোন চালনা করলাম আমরা, একটা নিষ্ক্রিয় দ্রাবক ব্যবহার করি। আমরা কি বলেছিলাম, যে ডাবল বন্ধযুক্ত কার্বন 2 থেকে যা আছে সব আমরা লিখে নিব, আর 3টে অক্সিজেন এভাবেই যুক্ত হবে। মনে আছে তো? এই যে এরপর আমরা এখানে কি করেছিলাম ভাইয়া বলতো? জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করলাম। করলে এই যে ভাই, এই একটা উৎপাদ, এই একটা উৎপাদ। এই যে CH2, তোমরা ইচ্ছে করলে এটাও লিখতে পারো। এই যে CH2O, এটাও লিখতে পারো, অথবা এটাকে একটু ভেঙে লিখলাম মিথানল। এই যে CH2 মানে কিন্তু এই CHO। আরে কোনো কি ভাই বলতো? ওটাও মিথানল।
আর এই যে জিঙ্ক এই যে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে তৈরি করবে এখানে জিঙ্ক অক্সাইড কি তাই তো এই ধরনের এইটুকু বিক্রিয়া আমরা গতদিন দেখেছি তাহলে আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন দেয় ইথিন থেকে কিভাবে মিথানল তৈরি করবা বা ফর্মালডিহাইড তৈরি করবা চিন্তা করবা ভাইয়া বলে দিবেন যে কোনো অ্যালকিনের সাথে ওজন চালনা করলে কার্বনিল যৌগ উৎপন্ন হয় তোমার পরীক্ষায় প্রশ্ন বলেছে ইথিন থেকে কিভাবে মিথানল তৈরি করবা তাহলে ইথিন একটা অ্যালকিন আর মিথানল হলো একটা কার্বনিল যৌগ তাহলে অ্যালকিন থেকে কার্বনিল যৌগ তৈরি করতে হলে কি করতে হবে আমাদের ওজনের সাথে বিক্রিয়া করাতে হবে বিক্রিয়া করে দেখবা ফাইনালি পরীক্ষায় যে উৎপাদটা চাইছে সেটাই তোমার তৈরি হয়ে যাবে তোমরা ক্লিয়ার কিনা ভাই বলো এটা আচ্ছা লাইটে রিফ্লেকশন হচ্ছে ভাইয়া ভাইয়া ঝাপসা লাগছে আমি ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দিতে হবে আচ্ছা বের হয়ে আবার ঢোকো হ্যাঁ সমস্যা নাই ওদের সমস্যা হয়েছে এখানে ক্লিয়ার দেখা থ্যাংক ইউ আচ্ছা আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার আচ্ছা হ্যাঁ অনেকে তো ক্লিয়ারই লিখছো আচ্ছা দেখো ভাই তোমরা একটু দেখো নিজেরা একটু ঢুকে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড সাদা করলে কি ভালো বোঝা যাবে দরকার নেই কালোই মনে হয় ভালো আছে আচ্ছা তোমরা একটু জানাও তো আমার এই বোর্ডটা কি হোয়াইট করব সাদা করব কি সাদা গেঞ্জির কারণে রিফ্লেকশন হচ্ছে সাদা গেঞ্জিতে আমি মনে করলাম কালো এই জন্য ক্লিয়ার ওকে সবাই ক্লিয়ার লিখছো ভাই একটু দেখো হ্যাঁ ওকে তাহলে আমরা এই পর্যন্ত গতদিন দেখেছি তাই তো ওকে তাহলে গত ক্লাসে আমরা একটা কথা বলেছিলাম সেইটা হলো যে অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়ায় দুই অণু কার্বনিল যৌগ উৎপন্ন হয় তাই না সেই দুই অণু অ্যালডিহাইড হতে পারে দুই অণু কিটোন হতে পারে আবার এক অণু অ্যালডিহাইড এক অণু কিটোন হতে পারে তাই তো তো আমরা একটু দেখতে চাই কখন অ্যালডিহাইড আর কখন কিটোন উৎপন্ন হয় কি বলেছিলাম গতদিন মনে আছে তোমাদের দ্বিবন্ধনযুক্ত যে কার্বন থাকবে যে কার্বনের সাথে হাইড্রোজেন থাকবে সেই কার্বনটা হবে অ্যালডিহাইড আর যে কার্বনে হাইড্রোজেন থাকবে না সেইটা কি হবে ভাইয়া বলতো কিটোন হবে তাই তো আমরা একটা বিক্রিয়া করে গতদিন দেখেছিলাম এই যে দেখো একটু আমরা বিক্রিয়া করে দেখি একটা যৌগ লিখি CH3 এই যে দেখো ভাই CH3 ডাবল বন্ড CH2 CH3 খেয়াল করো তোমরা এই যে দ্বিবন্ধনযুক্ত যে দুটো কার্বন আছে দেখো ভাই যে দুইটা কার্বন আমার এখানে আছে একটু দেখো এই কার্বনের সাথে কিন্তু কোনো হাইড্রোজেন নাই তার মানে এটা কিন্তু কিটোন হবে আর এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে তার মানে এটা কিন্তু অ্যালডিহাইড হবে আমার কথা কি বোঝা গেছে ভাই যে দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে হাইড্রোজেন থাকলে অ্যালডিহাইড হাইড্রোজেন না থাকলে কিটোন উৎপন্ন হবে তোমরা এই বিক্রিয়াটা পূর্ণ করে দেখতে পারো দেখো একটু আমি বিক্রিয়া পূর্ণ করি আমরা দেখি তাহলে বুঝতে পারবা কি হচ্ছে ওকে এর সাথে আমরা ওজন যুক্ত করলাম খেয়াল করো তাহলে কি লিখবো আমরা CH3 যে জায়গায় ডাবল বন্ড ছিল এবার ঠিক আছে যে জায়গায় ডাবল বন্ড ছিল সেই জায়গাটা আমরা ফাঁকা রাখবো বলেছি এবং আগে পিছে যা আছে সেইটা আমরা লিখে নিব এই যে এই জায়গায় আমাদের তিনটা অক্সিজেন যুক্ত হবে তাই না ভাই দেখো দেখি এবার যদি আমরা এখানে জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করি জিঙ্কের উপর খেয়াল করে একটু কি করছি এটা উপরে তুলে নেবো তো আমি একটু পরে এই যে CH3 এই যে ভাইয়া এই যে CH3 এইদিকে কি ছিল CH2 CH3 এই জায়গাতে আমরা কি করছি তিনটা অক্সিজেন যুক্ত করছি এবার জিঙ্কের উপস্থিতিতে যদি আমরা আর্দ্র বিশ্লেষিত করি তাহলে কি হবে দেখো তো এই যে এ একটা উৎপাদ তৈরি করবে এ একটা উৎপাদ তৈরি করবে আর এই যে জিঙ্ক আর অক্সিজেন মিলে কি তৈরি করবে বলতো জিঙ্ক অক্সাইড ওইটা আগে লিখে নিলাম এবার কি হবে দেখো দেখি CH3 তারপর এই যে CH3 CO তারপর কি আছে ভাই বলতো CH3 প্লাস এখানে কি আছে CH3 CH2 CHO এই যে CH3 CH2 CHO কি দেখছো তোমরা যে দ্বিবন্ধনযুক্ত এই কার্বনে দেখো দ্বিবন্ধনযুক্ত এই কার্বন হাইড্রোজেন ছিল না এই দিকটা হয়ে গেছে কিটোন আর এই কার্বনে হাইড্রোজেন ছিল এইটা দেখো হয়ে গেছে অ্যালডিহাইড এটা তোমরা মাথায় রাখবা যদি দুটাতেই হাইড্রোজেন না থাকতো তাহলে দুটাই কিটোন হতো তাহলে এটা হাইলাইট করে নিই আমরা যে কোনো অ্যালকিনে ওজন চালনা করলে দুই অণু কার্বনিল যৌগ উৎপন্ন হবে
সেই 2 অণু অ্যালডিহাইড হতে পারে, 2 অণু কিটোন হতে পারে, 1 অণু অ্যালডিহাইড 1 অণু কিটোন হতে পারে, আবার দুটা একই অ্যালডিহাইড হতে পারে, দুটা একই কিটোন হতে পারে। তাহলে আমরা কখন অ্যালডিহাইড হবে? দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে হাইড্রোজেন থাকলে, না থাকলে কিটোন উৎপন্ন হবে। দুটাতেই যদি হাইড্রোজেন থাকে দুটাই অ্যালডিহাইড, দুটাতেই হাইড্রোজেন না থাকলে দুটাই কিটোন। ক্লিয়ার কিনা এইটুকু বলো। আমি যতটুকু বললাম এতটুকু তোমরা বুঝতে পেরেছো? তারপর আমরা একটু সামনে যাব, তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, তাওহীদ প্রত্যয় লিখছো, আপনার টি সাথে রিফ্লেকশন হচ্ছে। আচ্ছা, আমি ভেবেছিলাম যে ব্ল্যাকবোর্ডটা কালো তো এই জন্য সাদা মিলি পরে এসেছিলাম যে সুবিধা হবে। আচ্ছা, নাফিজা নাওয়ার, নাফি লাইট ভাই আটকে যায় না ভাই, এটা তোমার নেটের প্রবলেম। দেখো একটু, এখানে তো ক্লিয়ার আছে ভাই। ওকে, ক্লিয়ার ভাই। এবার আবার বলেন, আটকে গেছিল। আচ্ছা ভাই একটু স্লো বলেন। ও না, আমি যেহেতু সব বলে ফেলছি ভাই, বুঝছো, এই জন্য রিভাইজ করলাম জন্যই দ্রুত বলে গেলাম। হ্যাঁ জি ভাই, গেলে বের হয়ে আবার ঢোকো। ঠিক, আলবিনো ঠিক বলেছে আর কি, যে আটকে গেলে বের হয়ে আবার ঢোকো, ঠিক হয়ে যাবে। ওটা তোমাদের নেটের প্রবলেম ভাই। হ্যাঁ সেটাই বলছি। আচ্ছা বুঝে, আচ্ছা দেখো আমরা আরো দেখবো উদাহরণ, টেনশন নাই। তোমাদের যাদের মনে হচ্ছে যে একটু বুঝতে সমস্যা হয়েছে, কোনো অসুবিধা নাই ভাই, আমরা আরো উদাহরণ দেখব। আর বিক্রিয়ার মধ্যে কোনো নতুনত্ব নাই, বিক্রিয়ার মধ্যে কোনো নতুনত্ব নাই। এই যে দেখো CH3, এটা ছিল অ্যালকিন, ওজন যুক্ত করেছি, করার পর কি হয়েছে দেখো তো, এই যে CH3 এই কার্বনের সাথে CH3, এই দেখো CH3, আর বলেছি ডাবল বন্ড যেই জায়গা আছে সেই জায়গাটা ফাঁকা রাখবা, CH2 CH3। এই যে দেখো ভাই, 3টা অক্সিজেন যুক্ত হয়ে গেছে, এই যে 3টা অক্সিজেন। এবার জিঙ্কের উপস্থিতিতে আমরা আর্দ্র বিশ্লেষিত করেছি, এই যে এইটুকু একটা উৎপাদ CH3, এই যে CO CH3, এইটুকু কি দেখো CH3 CH2 CHO হয়ে গেছে। অথবা আরো দেখতে থাকো, ঠিক হয়ে যাবে, টেনশন নাই। ওকে, তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম যে যে কোনো অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়ায় 2 অণু কার্বনিল যৌগ হবে, এটা নিয়ে কোনো কথা হবে না। সেই 2 অণু অ্যালডিহাইড হতে পারে, 2 অণু কিটোন হতে পারে, অথবা 1 অণু অ্যালডিহাইড 1 অণু কিটোন হবে। কেমন হবে সেটা নির্ভর করবে অ্যালকিনের গঠনের উপর। এই জন্যই যদি কোনো এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়, যেটা গতদিন তোমাদের আমি বলেছি, যে অ্যালকিনের দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করা হয় কোন বিক্রিয়া দ্বারা? এই ওজোনালাইসিস বিক্রিয়া দ্বারাই অ্যালকিনের দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করা হয়। কারণ ওই কার্বনিল যে দুটো যৌগ তৈরি হবে সেইটা দেখলে আমরা বুঝতে পারবো অ্যালকিনটা কেমন ছিল। কি কথা কি ক্লিয়ার? তো কখন অ্যালডিহাইড কখন কিটোন হবে? দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে যদি হাইড্রোজেন থাকে তাহলে অ্যালডিহাইড, আর হাইড্রোজেন না থাকলে কিটোন উৎপন্ন হবে। ওকে, আর অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়ায় 2 অণু কার্বনিল যৌগ উৎপন্ন হবে। 2 অণু কার্বনিল যৌগ কখন একই কার্বনিল যৌগ হবে? যখন দ্বিবন্ধনের উভয় দিকে একই জিনিস থাকবে। এই কথাগুলো বললাম, এখন আমরা এগুলোর প্রয়োগ দেখব। দেখি একটু। এটা হ্যাঁ নিছিলাম, এটা বলছেন ও হ্যাঁ, লিখলে প্রবলেম হচ্ছে নাকি স্টুডেন্টদের? ওকে, এখন শোনো ভাই, আমরা শুরু করি। এখন এগুলোর প্রয়োগ দেখবো আমরা। এখন তোমাকে বলা হলো কোনো অজানা অ্যালকিনে ওজন চালনা করলে একটা অস্থায়ী জুট যৌগ তৈরি হয়, যাকে জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করলে বললো একটা মিথানল আর একটা উৎপন্ন হয় প্রোপানল। একটা মিথানল আর একটা উৎপন্ন হয় প্রোপানল দিয়ে তোমাকে বলা হলো অ্যালকিনটার গঠন লেখো। শোনো তোমরা, যে দুটা কার্বনিল যৌগ উৎপন্ন হয় দুটাই যদি অ্যালডিহাইড হয় তাহলে বিষয়টা অতীব ইজি। আমি কি বললাম? কোনো অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়ায় যে দুটা কার্বনিল যৌগ উৎপন্ন হবে সেই দুইটা কার্বনিল যৌগই যদি অ্যালডিহাইড হয়
দুইটা কার্বনিল যৌগই যদি অ্যালডিহাইড হয় তাহলে কোনো সমস্যা নাই, কারণ হলো ওই দুইটা কার্বনিল যৌগে মোট কয় কার্বন, 1 আর 3 এ 4 কার্বন। তখন তোমরা অ্যালকিনে কি করবা, এইভাবে 4টা কার্বন দিয়ে নিবা। তাহলে দ্বিবন্ধন কোন জায়গায় হবে, এমন এক জায়গায় দ্বিবন্ধন হবে যেন একদিকে থাকে 1 কার্বন, একদিকে থাকে 3 কার্বন। তাহলে কোন জায়গায় মোটামুটি দিতে হবে আমাদের, এই যে এরকম জায়গায় দিলেই একদিকে 1 কার্বন, একদিকে 3 কার্বন হয়ে যাবে। এখন বাকি হাতগুলাতে আমরা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দিই। এর কয়টা দরকার হাইড্রোজেন, 2টা। এর কয়টা দরকার, 1টা। এর কয়টা দরকার, 2টা। এর কয়টা ভাইয়া বলো তো, 3টা। এই মোটামুটি আমার এই যে বিউটিন 1 হয়ে গেল। মানে দুটাই যদি অ্যালডিহাইড হয় তাহলে কোনো অসুবিধা নাই, কিন্তু ভাইয়া বুঝছো যে দুটাই অ্যালডিহাইড হয়ে গেলে জাস্ট এইভাবে টোটাল কয় কার্বন আছে সেটা দিয়ে নিব, ডাবল বনে এমন এক জায়গায় দিব যে এইদিকে যতটা কার্বন আছে ততটা থাকে যেন, ওইদিকে যতটা কার্বন আছে ততটাই যেন থাকে, এইভাবে নির্ণয় করব। কিন্তু দুইটা উৎপাদের মধ্যে যদি কমপক্ষে একটা কিটোন থাকে বা দুটাই যদি কিটোন হয় তাহলে এইভাবে গঠন লিখলে কিন্তু ভাই হবে না। আমার কথা কি বুঝতে পেরেছো? যে দুটা উৎপাদ তৈরি হবে, যে দুটা কার্বনিল যৌগ তৈরি হবে, বিউটিন, বিউটিন, গুড। তোমরা সবাই খুব ভালো বুঝতে পেরেছো, এটা স্বাভাবিক। আমি তো বুটিন করতেছিলাম এটা। হ্যাঁ, বুটিন সেলভেল গুটিন লিখছে না, বিউটিনই তো লিখছে। আমি বুটিন করতেছিলাম। আচ্ছা, বোর্ডটা একটু ক্যামেরা বেশি উপরে রেখেছেন, আর একটু নিচেটা কেটে দিতে হতো, নিচটা বেশি আসতেছে। আচ্ছা যাক, তো প্লিজ ভাই দেখো, যদি আমাদের উৎপাদে কিটোন থাকে তখন আমরা কিভাবে লিখবো অ্যালকিনটা। দেখো বিষয়টা কি বলছি আমি। ধরো তোমাকে বলা হলো কোনো অজানা অ্যালকিনে ওজন চালনা করলে একটা অস্থায়ী জুট যৌগ তৈরি হয়, যাকে জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষিত করলে বলা হলো 1 অণু প্রোপানন উৎপন্ন হয়, 1 অণু প্রোপানন আর আরেক অণু ইথানল তৈরি হয়। আমার কথা কি বুঝতে পেরেছো ভাইয়া তোমরা? বলা হলো কোনো অজানা অ্যালকিনে ওজন চালনা করলে একটা অস্থায়ী জুট যৌগ তৈরি হয়, যাকে জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষিত করলে 1 অণু কিটোন, 1 অণু অ্যালডিহাইড তৈরি হলো। দেখো, একটা প্রোপানন, একটা হলো ইথানল তৈরি হলো। অ্যালকিনটার গঠন কেমন হবে? সিকিউয়ে প্রশ্নটা সিকিউয়ে কিভাবে আসবে জানো? সিকিউয়ে বলবে যে এই যে একটা প্রোপানন উৎপন্ন হলো, একটা ইথানল উৎপন্ন হলো, সিকিউয়ের তো গ নাম্বারের বলে দিবে যে উদ্দীপকে উল্লেখিত অ্যালকিনটির গঠন লিখো এবং সংশ্লিষ্ট বিক্রিয়া দেখাও। মানে ওই অ্যালকিন থেকে কিভাবে এই দুটা যৌগ পেলাম সেই বিক্রিয়া দেখাতে বলছে। আর এমসিকিউ যদি দেয় তাহলে দুটা উৎপাদ বলে দিবে, দিয়ে বলবে অ্যালকিনটি নিচের কোনটি। তো যাক, এই অ্যালকিনটা আমরা কিভাবে লিখবো। এখন যদি তোমরা ভাইয়া এরকম সোজা 5 কার্বন দিয়ে দাও, এই যে দেখো সোজা যদি 3 আর 2, সোজা মনে করো তুমি 5 কার্বন দিয়ে নিলা, এই যে আচ্ছা 1 2 3 4 5 কার্বন দিয়ে নিলা, নিয়ে ভাবলা একদিকে 3 কার্বন, কি সমস্যা? একটু নিচটা একটু কেটে দেন, বুঝছেন, উপরে একটু বেশি নাই। ওকে, তো দেখো একটা হলো প্রোপানন, একটা হলো ইথানল। তুমি মনে করলা যে প্রোপাননে 3 কার্বন আর ইথানলে 2 কার্বন, মোট 5 কার্বন তুমি দিয়ে নিলা, দিয়ে ভাবলা একদিকে 3 কার্বন আর মনে করে এই জায়গায় ডাবল বন্ড দিলা, বাকি হাতগুলা তুমি হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দিলা, বাকি হাতগুলো তুমি হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দিলা। আচ্ছা দেখো তো ভাই, এই অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়া করলে কি এই যৌগগুলো হবে? এই অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়া করলে তো আমার একটা ইথানল, একটা তৈরি হবে ইথানল। তার মানে উৎপাদে যখন কিটোন থাকবে, উৎপাদে যখন কিটোন থাকবে তখন কিন্তু ভাই এইভাবে লেখা যাবে না। কিভাবে লিখবো? আমার কথা বুঝতে পারছো? তুমি 5 কার্বন দিবা, টোটাল দিয়ে নিবা, এই দিকে 3 কার্বন, ওই দিকে 2 কার্বন, ওরকম জায়গায় ডাবল বন্ড দিবা, হবে না। তাহলে কি হবে সেটাই তোমাদের এখন বোঝাচ্ছি। দেখো
আচ্ছা তোমরা আমাকে একজন কমেন্টে বোধ লিখলা ভাই প্রশ্ন যেটা বলেন আবার বলেন। এই প্রশ্ন কিন্তু গতদিনের খাতায় আমি লিখে দিয়েছি, তুমি নিশ্চয়ই গতদিন ক্লাস করোনি অথবা ক্লাসটা দেখোনি। আমি লিখে দিয়েছি না ভাই, বলো তো প্রশ্নটা। এই যে কোনো অজানা অ্যালকিনে ওজন চালনা করলে অস্থায়ী জুট যৌগ তৈরি হবে, যাকে জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করলে উমুক উমুক যৌগ তৈরি হয়। অ্যালকিনটার গঠন লিখো, কারণ এত বড় প্রশ্ন তো বারবার বলা সম্ভব না খাতায়, এই জন্য গতদিন আমি এটা লিখে দিয়েছিলাম। ওকে, তাহলে কিভাবে আমরা লিখবো শোনো, এখন ভালো করে খেয়াল করো। কোন অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়া করে যে দুটা কার্বনিল যৌগ তৈরি হবে, সেই দুটা কার্বনিল যৌগের মধ্যে যদি কিটোন থাকে, প্রথম কাজটাই হবে আগে এই যে দুটা যৌগের গঠন লেখা, এই যে দুটা যৌগের গঠন লিখবো। অর্থাৎ এটার যে কার্বনিল মূলক আছে দিয়ে নিলাম, এইটার যে কার্বনিল মূলক আছে সেটাকে দিয়ে নিব। আমি আবারও বলছি, যদি যে দুটা কার্বনিল যৌগ উৎপন্ন হবে, যে দুটা কার্বনিল যৌগ উৎপন্ন হবে, সেই দুইটা কার্বনিল যৌগের মধ্যে যদি কিটোন থাকে, সেটা দুটাই কিটোন হোক বা একটা কিটোন হোক, কিটোন যদি থাকে তাহলে করব কি জানো, এই যে আমরা এইভাবে গঠনটা লিখব। অর্থাৎ এই যে সিওটা লিখে নিব আর ওটা সিওটা লিখে নিব, এমন ভাবে লিখব যেন দুটা ও মুখোমুখি থাকে। এবার এই যে দেখো আমরা এই যে সিউ লিখে ফেলেছি, তাহলে বাকি দুই হাতে কি আছে, এটা CH3 হয়ে গেল। এইবার ওটা লিখে ফেলেছি, আরেক হাতে কি আছে এইচ, এখানে আটকে গেছে মনে হচ্ছে, আপনার ইয়েতে চালাচ্ছি মনে হয়, যে অফ করে দেই। একদম ফ্রি লেভেল স্টপ, আটকে গেছে সবাই ভাই, আটকে গেছিল, তার মানে আটকে গেছে হয়তো। না আমি তো বের হয়ে গেলাম। আচ্ছা প্লিজ দেখো তো ভাই ঠিক আছে কিনা, আম্বার আইটি আসলে চলবে না। উজ্জ্বল ভাই কি বলছি ভাই, আপনি প্রচুর শ্রম দিচ্ছেন, আর উজ্জ্বল ভাই এই নেট নিয়ে প্রচুর শ্রম দিচ্ছেন, মানে চিন্তা করতে পারবা না, কিন্তু জিনিসটা তো উজ্জ্বল ভাইয়ের হাতে আসলে নাই। হ্যাঁ, আমি আপনাকে বারবার বলছি আম্বার আইটিকে একদম বয়কট করেন আপনি। আসলে এত সুন্দর একটা টপিকস পড়াচ্ছে, চিন্তা করে দেখো এই সময় এসে যদি ঘটনা ঘটে কেমন লাগে। এখন ঠিক আছে, এগেন ব্যাক। আচ্ছা ভাই আমি আবার শুরু করছি, আবার প্রথম থেকে শুরু করছি, সমস্যা নাই। কেটে না তুমি কেটো না, প্রথম থেকে শুরু করছি। ওকে, এখন ক্লিয়ার কিনা বলো তো ভাই একটু। তোমরা চিন্তা করতে দিন রাত উজ্জ্বল ভাই কিন্তু নেটের জন্য শ্রম দিচ্ছে ভাই, জানো। হ্যাঁ আমি উজ্জ্বল বলছিলাম যে রাজশাহী থেকে, আমি যে আম্বার আইটি যে লাইন নেওয়া আছে এখানে, আজকে আবার এই যে এখন পাস হচ্ছে তো। হ্যাঁ আলভিন নূর, থ্যাংক ইউ, ঠিক বলেছো ভাই, আম্বার আইটিকে বয়কট করা উচিত। 27295 সিআইডি নাম্বার। ওকে ভাইয়া আমরা শুরু করছি, একদম নতুন করে শুরু করছি আবার, নাও টেনশন নাই। ওকে আমরা শুরু করছি তাহলে ভাই, দেখো। ওকে ক্লিয়ার, আমরা শুরু করছি এখন। তাহলে আমি আবার বলছি, কোন অজানা অ্যালকিনে ওজন চালনা করলে, এটা খুব মজার টপিক ভাই, জানেন উজ্জ্বল ভাই, এত মজার অ্যালকি মানে জৈব যৌগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া আমরা গতদিন ধরে আজ পর্যন্ত কিন্তু একটা বিক্রিয়াই করছি। উজ্জ্বল ভাই শুধু নেটটা দেখার জন্য, জানো, মানে ক্লাসের শুরু থেকে বসে আছে যে কোনো জায়গায় ডিস্টার্ব দেয় কিনা। ওকে, কোন অজানা অ্যালকিনে ওজন চালনা করলে একটা অস্থায়ী জুট যৌগ তৈরি হয়, যাকে জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষিত করলে এক অণু প্রোপানন, এটার আরেকটা নাম আছে সাধারণ নাম অ্যাসিটন, প্রোপানন বা অ্যাসিটন। আরেক অণু ইথানল বা এর আরেকটা নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড, ইথানলের আরেকটা নাম হচ্ছে বা অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড, আর এটাকে বলা হয় অ্যাসিটন। অ্যাসিটন। তো দেখো ভাইয়া,
আমাদের অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়ায় যে দুটা যৌগ তৈরি হচ্ছে, একটা অ্যাসিটোন একটা অ্যাসিটালডিহাইড, মানে একটা প্রোপানন একটা ইথানল, যেহেতু কিটোন তৈরি হয়েছে। এখন তোমরা যদি এভাবে অ্যালকিনের গঠনটা লিখো, যেখানে মোট 3 কার্বন ওখানে 2 কার্বন, মোট 5 কার্বন। ভাইয়া তো শিখিয়েছেন যে আগে 5টা কার্বন দিয়ে নিবা, আগে 5টা কার্বন দিয়ে নিবা, একদিকে 3 কার্বন আর একদিকে 2 কার্বন, এমন জায়গায় ডাবল বল দিবা যেন একদিকে 3 কার্বন থাকে আর একদিকে 2 কার্বন থাকে, এই জায়গায় ডাবল বনটা দিয়ে নিলাম। বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিলাম, এই যে পূর্ণ করে দিলাম, পূর্ণ করে দিলাম। এটা কিন্তু হবে না ভাই, এই অ্যালকিনটা হবে না, কারণ এই অ্যালকিনের মধ্যে যদি ওজন চালনা করো তুমি, তাহলে এক অণু তৈরি হবে প্রোপানল, আরেক অণু তৈরি হবে ইথানল, মানে দুটাই অ্যালডিহাইড তৈরি হবে। কারণ এই দেখো দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, তার মানে এইভাবে লেখা যাবে না কি, ঠিক আছে? যদি আমাদের উৎপাদে কিটোন থাকে তাহলে আমরা কিভাবে লিখব সেটা এখন আমি তোমাদের শেখাবো। দেখো একটু, দেখো ভাই, এখন তোমরা একটু কিটোন যদি হয়, যদি উৎপাদে কিটোন থাকে তো তোমরা ওভাবে লিখবা না। কিভাবে লিখবা? আগে ওই দুইটা যৌগের গাঠনিক সংকেত লিখবা, এই প্রোপাননের সংকেত লিখবো, ইথানলের সংকেত লিখবো। কিভাবে গাঠনিক সংকেত লিখবো? যেন দুইটা ও, এই যে এই যৌগের ও আর এই যৌগের ও দুইটা যেন মুখোমুখি থাকে, অর্থাৎ এইটুকু লিখে ফেলেছি আমরা। কার্বনের বাকি 2 হাতে কি কি আছে? CH3, আর এক হাতে কি আছে ভাইয়া? CH3। এই যে প্রোপাননের গঠন লিখে ফেললাম। তোমরা সবাই কি প্রোপাননের গঠনটা বুঝতে পেরেছো? আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও যে তোমরা ভাইয়া প্রোপাননের গঠনটা বুঝতে পেরেছো কিনা। ভাইয়া অনেকে বাজে কমেন্ট করছে, দেখি কি কমেন্ট করছে। না না, ছেলেমেয়ে লিখছে লাঠি নিয়ে যাবো নাকি সবাই আম্বার আইটির অফিসে। ওকে জি ভাইয়া, তোমার লিখছো জি ভাইয়া। ওকে, তোমরা কি প্রোপাননের গঠনটা বুঝতে পেরেছো তাই না ভাইয়া? এখন ইথানলের গঠনটা তাহলে আমরা একটু দেখি। তাহলে ইথানলের এই যে সিওটা আমরা লিখে ফেলেছি, এক হাতে কি আছে? এইচ, আরেক হাতে কি আছে বলো তো? কি মোস্তাক, তোমার সায়েন্স ছিল না? না, ও তো 9-10 এর মধ্যে সায়েন্স ছিল তো। হ্যাঁ ছিল, সায়েন্স ছিল, ও বললো তো সেদিন। হ্যাঁ এই যে এসএসসি তে ছিল, এই জন্য আপনার অঙ্ক ভালো বোঝে তো। এই যে CH3, এই আমরা ইথানলের গঠনটা ভাই লিখে ফেললাম। এটা কিন্তু ভাই কার্বন, আমি বুঝতে পারছিলাম না এটা কি লিখেছি আমি, এটা কিন্তু কার্বন। হ্যাঁ, তাহলে দেখো তো ভাই, এই হলো আমার প্রোপানন, এই হলো আমার ইথানল। দুটা গঠন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইভাবে গঠনটা লিখবা। যদি আমার উৎপাদে কিটোন থাকে, একটা কিটোন হোক বা 2টা কিটোন হোক, যদি উৎপাদে কিটোন থাকে তাহলে আমরা কি করব জানো? দুটা যৌগের গঠন আগে লিখে ফেলবো। কিভাবে লিখবো? এমন ভাবে গঠন দুটা লিখবো যেন দুটা ও মুখোমুখি থাকে। গঠন দুটা লিখে ফেললাম। এইবার কি করব দেখো, এই যে খালি ও দুটা তুলে দেব, দিয়ে দুটা কার্বনকে একত্রিত করে দেব। এই যে CH3, এই যে লিখলাম, এই যে কার্বন, এই যে CH3, এই যে দুটা কার্বনকে আমরা এখন একটা ডাবল বন্ড দ্বারা যুক্ত করে দিলাম। এখানে কি আছে? H, এখানে কি আছে? CH3। এই যে হয়ে গেছে, এই হলো অ্যালকিন। দেখো তোমরা আলটিমেটলি কিন্তু ডাবল বন্ড যুক্ত এই কার্বনে হাইড্রোজেন আছে, দেখো এই কার্বনে কিন্তু হাইড্রোজেন নাই, অতএব এইটা কিটোন হবে। এই যে কিটোন হয়ে গেছে, এটা অ্যালডিহাইড হবে, এই যে অ্যালডিহাইড হয়ে গেছে। আর আমি তো খুব সহজেই বলেছি যে অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়া দিয়ে যদি তোমাদেরকে বলা হয় কার্বনিল যৌগ নিচের কোনটি হবে, তোমরা খালি ডাবল বন্ড যুক্ত দুটা কার্বনের দুটা ডাবল বন্ড তুলে দিবা। ডাবল বন্ডটা তুলে দিয়ে এর সাথে একটা ও লাগাই দেবে, এর সাথে ও লাগাই দিবা, তাহলে বুঝতে পারবা কোন যৌগটা হয়। তোমরা আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও ভাইয়া, আমি যে গঠনটা লিখলাম অ্যালকিনের, তোমরা বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, উজ্জ্বল ভাই লিখছে নাকি রে ভাই? আমার কাছে খুব ইচ্ছা হচ্ছে আপনার থেকে রানু মন্ডলের গান শোনা। রানু মন্ডলের গান কি ভাই? ও আচ্ছা, আপনার ক্র্যাশ। আচ্ছা আচ্ছা, জি ভাইয়া। আচ্ছা, সাবরিন আক্তার, জি ভাইয়া। সাদিয়া আফরিন, বুঝেছি ভাইয়া। আল সৌরদ্র না কি লিখতে, বুঝতে পেরেছি ভাইয়া। আচ্ছা আল, আচ্ছা তারপর রিস্তা বিন সুলতান, আরেকবার একবারে ক্লিয়ার, থ্যাংক ইউ।
সোনিয়া জি ভাইয়া ক্লিয়ার ভাই জি ভাই থ্যাংক ইউ সো মাচ। তোমরা খুবই এনজয় করে ক্লাস করছো আমি বুঝতে পারছি। ওকে, আমরা আরো উদাহরণ দেখবো, টেনশন নয়। আজকে পুরো ক্লাসটা হবে ওজনের বিক্রিয়ার উপর। ওকে, তো আমরা এখন কিছু প্রশ্ন এখন সলভ করি। কি প্রশ্ন সলভ করলে কেমন হয়? ওকে, আমরা এখন বই বের করব, তোমরাও বইটা হাতে নাও, আমরা বইয়ের কিছু প্রশ্ন এখন সলভ করব। উজ্জ্বল ভাই বলছে আজ আমার বই নাই বলে। আপনার মাথায় তো বই ভাই, আপনার মাথা স্ট্রং, তাই মাথায় সবকিছু থেকে যায়, বাট আমাদের তো মাথায় সবকিছু থাকে না। তো প্লিজ শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু চলে এসো 189 নাম্বার পেজ। তোমরা তোমাদের বইয়ের 189 নাম্বার পেজে চলে এসো। 189 নাম্বার পেজে একটু চলে এসো। ওকে, সিয়াম সরকার ক্লিয়ার। ওকে, বইটা বের করছো ভাই 189 নাম্বার পেজ। আমি আশা করি তোমরা 189 নাম্বার পেজটা বের করে ফেলেছ। দেখো ভাই 189 নাম্বার পেজের 44 নাম্বার যে প্রশ্নটা আছে, ইথিন থেকে নিম্নলিখিত যৌগগুলো কিভাবে পাবে। তাহলে ইথিন থেকে নিম্নলিখিত যৌগগুলো কিভাবে পাবে, তার এক নাম্বারটা কিন্তু আমাদের হয়ে গেছে, এই যে ইথেন হাইড্রোজেন সংযোজন, আর এই যে মিথানল এটা কিন্তু আমাদের হয়ে গেল, তাই না? ইথিন একটা অ্যালকিন আর মিথানল হলো একটা কার্বনিল যৌগ। তাহলে এই যে অ্যালকিন থেকে কিভাবে কার্বনিল যৌগ তৈরি হয় বিক্রিয়া দেওয়া আছে। তাহলে 44 নাম্বার প্রশ্নের 1 এবং 4 নাম্বারটা আমাদের হয়ে গেল। তারপর 45 নাম্বার কোশ্চেন দেখো ভাই কি বলেছে, একটি হাইড্রোকার্বন যৌগে দ্বিবন্ধনের অবস্থান কি রূপে নির্ণয় করা যায়। ওই যে বললাম ওজোনালাইসিস বিক্রিয়া দ্বারা একটা অ্যালকিনের দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করা যায়। কিভাবে কজ এখানে ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা দেখে নিবা, না পারলে তো আমি আসি তোমাদের পাশে। এই যে 46 নাম্বার কোশ্চেনটা দেখছো ভাই, এই ধরনের কোশ্চেন বেশি দেয়। 46 নাম্বারটা, 46 নাম্বার দেখো, কোন অজানা অ্যালকিনে ওজন চালনা করলে একটা অস্থায়ী জুট যৌগ তৈরি হয়, উৎপাদিত ওজনের আর্দ্র বিশ্লেষণে ইথানল ও অ্যাসিটোন পাওয়া যায়। বিক্রিয়া সহ অজানা অ্যালকিনটির গাঠনিক সংকেত। এটাই ভাই যেটা আমরা দেখলাম, এই যে যেটা দেখলাম ভাই এটাই, এই যেটাই একটা প্রোপানন মানে অ্যাসিটোন আর একটা ইথানল, অ্যালকিনটার গঠন এই যে আমরা লিখে ফেলেছি। ওকে, তারপর 47 নম্বর কোশ্চেনটা দেখো ভাই, 2 বিউটেনের সাথে ওজনের বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লিখো। পারবা তোমরা নিশ্চয়। তাহলে একটা ব্যাপার কি বুঝতে পারছো ভাই তোমরা, বিক্রিয়া কিন্তু সব একই রকম, শুধু একটু দেখতে হবে তোমাকে অ্যালকিনটা কেমন হলে কার্বনিল যৌগটা আসলে কেমন হয়। আমরা এখন কিছু এমসিকিউ সলভ করব। ওকে, এটাই তো দরকার ভাই, বুঝছেন? প্রবলেম তো হতে পারে তাই না, কিন্তু কোঅপারেটিভ হতে হতো, আপনারা যদি কোঅপারেশন না করে তাহলে তো প্রবলেম। ওকে, 339 নাম্বার পেজে এসো তোমরা একটু সবাই, 339 নাম্বার পেজে আসবা। 339 আব্দুর রৌফ লিখছো পিডিএফ এ। কেন ভাই পিডিএফ দিতে হবে কেন? তোমাদের উচিত না যে তুমি যখন বাসায় যাচ্ছ, কোথাও যাচ্ছ, বইগুলো ফার্স্ট ইয়ার পোলাপানদের ব্যাপারগুলো আলাদা, ওদের বই পড়ে দেওয়া হয়েছে। আর তোমরা তো এখানে অলরেডি ভাই ক্লাস করেছো 2-3 সপ্তাহ, বই তো তোমাদের কাছে থাকা উচিত। ওকে, তাহলে 339 নাম্বার পেজের 110 নাম্বার এমসিকিউটা তোমরা বের করো। 339 পেজের 110, আমি আশা করি তোমরা বের করে ফেলেছ। 339 পেজের 110। ওকে, দেখো কি বলেছে এই প্রশ্নটাতে, একটু বোর্ডে খেয়াল করো। এই প্রশ্নে আমাদের বলেছে যে একটা অ্যালকিন যার আণবিক সংকেত বলেছে C6H12, এইটা একটা অ্যালকিন যার আণবিক সংকেত C6H12। এই যৌগটির ওজোনালাইসিস করার পর জিঙ্কের উপস্থিতিতে পানি যোগ করলে যে দুটি উৎপাদ তৈরি করে তার একটা অ্যাসিটন, যে দুটি উৎপাদ তৈরি করবে তার একটা অ্যাসিটন। এই যে বলেছে, এই যে এই C6H12 যৌগটার ওজোনালাইসিস করার পর যে দুটা যৌগ তবে স্বাভাবিক
তার মধ্যে একটা অ্যাসিটন, তাহলে একটা অ্যাসিটন C6H12, এটার ফর্মুলা নিচের কোনটি? তোমরা শিক্ষার্থী বন্ধুরা, ভাষাটা কিন্তু একটা বড় জিনিস। আমি একটা কথা তোমাদের প্রায় বলি যে একটা জায়গায় লেখা আছে এই রাস্তা দিয়ে হাঁটিবেন না, এরপর কমা, হাঁটিলে এত টাকা জরিমানা, এটা লেখা আছে, তার মানে হাঁটা যাবে না, হাঁটলে ধরো 500 টাকা জরিমানা দিতে হবে। তুমি পড়ার সময় এভাবে পড়ছো, এই রাস্তা দিয়ে হাঁটিবেন না, হাঁটিলে এত টাকা জরিমানা। তাহলে শব্দ একই, শুধু তোমার উচ্চারণের ভিন্নতার জন্য পুরো অর্থই কিন্তু অপোজিট হয়ে গেল। আগে ছিল এই রাস্তাতে হাঁটিবেন না, হাঁটিলে এত টাকা জরিমানা, আর তুমি পড়ছো এই রাস্তাতে হাঁটিবেন না, হাঁটিলে এত টাকা জরিমানা। শব্দ একই ছিল, শুধু উচ্চারণটা ভিন্ন ছিল। এখানে বলেছে কি, যে দুটো উৎপাদ তৈরি হয় তার একটি অ্যাসিটন, তার মানে আরেকটা অ্যাসিটন না। এখানে মোট কার্বন আছে 6টা, তার মধ্যে একদিকে থাকবে 3 কার্বন, আরেক দিকেও 3 কার্বন থাকবে, কিন্তু আরেক দিকে 3 কার্বন থাকলেও সেটা অ্যাসিটন হওয়া যাবে না, কারণ বলেছে একটা অ্যাসিটন। তাহলে অ্যাসিটন যদি না হয় তাহলে একটা কি হবে তোমরা বলো? তাহলে কিটোন যদি না হয় 3 কার্বন যুক্ত, তাহলে 3 কার্বন যুক্ত কি হবে? অ্যালডিহাইড হবে। তার মানে আরেকটা নিশ্চয় এটা হবে CH3 CH2 CHO। আমি আবারও বলছি, আমাদের প্রশ্নে বলেছে C6H12 এই আণবিক সংকেত বিশিষ্ট একটা যৌগ, যাকে জিঙ্কের উপস্থিতি মানে ওজোনাইজে বিক্রিয়া করার পর ফাইনাল যে উৎপাদটা তৈরি হয় তার মধ্যে একটা অ্যাসিটন, তার মানে একটাতে 3 কার্বন থাকবে এবং সেটা কিটোন। তার মানে একটা অ্যাসিটন মানে আরেকটা অ্যাসিটন না, তার মানে আরেকটা অ্যাসিটন হওয়া যাবে না। তাহলে আরেকটা যদি অ্যাসিটন না হয়, কারণ আরো তো 3 কার্বন বাকি আছে, তাহলে সেটা নিশ্চয়ই অ্যালডিহাইড হবে, তার মানে আরেকটা যৌগ হবে আমাদের প্রোপানল। এবার বলেছে অ্যালকিনটির ফর্মুলা লিখো। তাহলে ফর্মুলাটা কেমন হবে? দুটা যৌগের সংকেত আমি আগে লিখে নিই। এইটা উপরে থাকা ভালো ছিল কি ভাই জানেন, ওই লাইভ টাইপ লেখা উপরে আসতেছে তো সেগুলো দেখতে হবে, নাহলে এর উপর লাইভ লেখা থাকতেছে তাই। আচ্ছা, তাহলে একটা অ্যাসিটনের সংকেত আমরা লিখে নিই, যে টেকনিক শেখালাম তোমাদের। না বুঝতে পারলে বলবা। তাহলে অ্যাসিটন CH3 এই যে অ্যাসিটন সংকেত লিখে নিলাম, বলেছি সিওটা এইভাবে লিখবো, বাকি 2 হাতে 2টা CH3। এটারও একই ঘটনা, এই দুটা জিনিস আমরা আগে লিখে নিব। তাহলে যেহেতু অ্যালডিহাইড, তাহলে এক হাতে হাইড্রোজেন, আরেক হাতে কি আছে ভাই বলতে এই অংশটুকু, মানে CH2 CH3। দেখো তো ক্লিয়ার কিনা, তোমরা বিষয়টা ক্লিয়ার কিনা? অ্যাসিটনের সংকেত বলেছি, দুটা কিটোন থাকলেই দুটা যৌগের সংকেত এমন ভাবে লিখবো যেন দুটা ও মুখোমুখি থাকে। এই দেখো CO লিখছি মুখোমুখি, 2 হাতে 2টা CH3। এটার দেখো CO অ্যালডিহাইড, যেহেতু এক হাতে হাইড্রোজেন আরেক হাতে কি এই যে এইটুকু CH2 CH3। এবার কি বলেছি, খালি 2টা ও তুলে দাও এখান থেকে। তাহলে এই 2টা ও যদি এখান থেকে আমরা উঠাই দিই ভাই, তাহলে সংকেতটা কেমন হবে দেখো তো। এই যে CH3, এই যে ভাই CH3 তুলে গেল, 2টা ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড, এক হাতে H আর এক হাতে হলো CH2 CH3। এই হয়ে গেল আমাদের অ্যালকিনের গাঠনের সংকেত। যদি কেউ ভুল করে, আচ্ছা তোমরা আগে বলো এই বিষয়টা বুঝতে পারলা কিনা, একটু বলো আমাকে। জি ভাইয়া, সুদীপ্ত সরকার তন্ময় ক্লিয়ার। আচ্ছা, মেজাবিন সরকার ক্লিয়ার। তোমরা সবাই কি ক্লিয়ার ভাইয়া? এখন ক্লিয়ার ভাইয়া? ওকে ভাই, একটা কি লিখছো ভাইয়া? ভাই একটা অ্যাসিটন হলো, বাট অন্যটা অ্যাসিটন হলো না কেন? আচ্ছা গুড, এটা নাইহান হাসান এই আইডি থেকে লিখছো। ভাইয়া একটা অ্যাসিটন হলো কিন্তু আরেকটা অ্যাসিটন হলো না কেন? কারণ হলো ভাইয়া আমার প্রশ্নে বলে দিয়েছে, প্রশ্নটা পড়ে দেখো, বলেছে যে অ্যালকিনের সাথে এই C6H12 এই প্রশ্নটা অনেকে বুঝতে প্রবলেম হয় ভাই, বুঝছো যে একটা অ্যাসিটন হলে আরেকটা অ্যাসিটন হলো না কেন? আরেকটা অ্যাসিটন হলো না এই জন্য ভাইয়া আমার প্রশ্নে বলে দিয়েছে যে এই অ্যালকিনের সাথে, আমার প্রশ্নে বলে দিয়েছে যে এই অ্যালকিনের সাথে ওজোন বিক্রিয়া করলে যে 2টা যৌগ হয় তার মধ্যে একটা অ্যাসিটন, ওই একটি শব্দটা যদি ব্যবহার না করতো, শুধু যদি বলতে অ্যাসিটন তৈরি হয়, তাহলে আমরা বুঝে নিতাম 2টাই অ্যাসিটন। যেহেতু উল্লেখ করে বলেছে একটা অ্যাসিটন,
তার মানে অবশ্যই আরেকটি অ্যাসিটোন না, কারণ দুটাই যদি অ্যাসিটোন হতো তাহলে একটি অ্যাসিটোন কথাটা বলতো না। কেউ যদি ভুল করে মনে করে দুটাই অ্যাসিটোন, তাহলে সে কি করবে জানো? সে কিন্তু উত্তর পূরণ করবে, এখানে ওটা অপশনে আছে দেখো, তাহলে সে কিন্তু পূরণ করবে বি নাম্বার। 110 নম্বর উত্তর কিন্তু সে পূরণ করবে বি নাম্বার, আসল উত্তর কিন্তু সি নাম্বার। বি নাম্বার কখন হতো? যদি দুটাই অ্যাসিটোন হতো, কিন্তু দুটাই তো ভাই অ্যাসিটোন হবে না, কারণ আমাদের প্রশ্নে বলে দিয়েছে একটি অ্যাসিটোন। যদি বলতো শুধু অ্যাসিটোন, একটি শব্দ ব্যবহার না করতো, তাহলে আমাদের অবশ্যই উত্তরটা ওই বি নাম্বার উত্তরটা হতো আর কি। ক্লিয়ার কিনা বলো তোমরা আমাকে এটা এখন। আরো প্রশ্ন দ্বারা জিজ্ঞেস করো। ক্লিয়ার ভাই? সি হবে, গুড। আচ্ছা ভাই, ক্লিয়ার শ্যাম্পুর কি মার্কেটিং চলছে নাকি? ও আচ্ছা, হ্যাঁ ভাই, তাদের নামের একটা বিশেষত্ব এটা আর কি। আগের দিন তো বলছিলেন যে একটা দেওয়া থাকলে অন্যটাও এক হবে। হ্যাঁ ভাইয়া, আগের দিন বলেছিলাম একটা দেওয়া থাকলে আরেকটা একই হবে। যদি শুধু বলতো, এটাও তাই হতো, যদি শুধু অ্যাসিটিন বলতো, এই একটি শব্দ ব্যবহার না করতো, যদি বলতো যে C6H12 এর মধ্যে ওজন চালনা করলে অ্যাসিটন তৈরি হয়, তাহলে বুঝতাম দুটো অ্যাসিটন। কিন্তু প্রশ্নতে উল্লেখ করে বলেছে একটি অ্যাসিটন, তার মানে আর একটা অ্যাসিটন না। এই জন্য তো বললাম ভাষাগুলো একটু বুঝতে হবে ভাই, বুঝছো? ভাষাগুলো বুঝতে হবে, ঠিক আছে? বলেছে যে একটি অ্যাসিটন, যদি বলতো শুধু অ্যাসিটন তাহলে দুটো অ্যাসিটন হতো। আচ্ছা, আলফিনুল লিখেছো ভাই ভুল উত্তরটা আগের দিকে, এখানে তাই আছে নাকি? ও হ্যাঁ, ভুল উত্তরটা আগের দিকে আছে। এখন কি ক্লিয়ার ভাই? আচ্ছা, মেহজাবিন সরকার, তুমি কি বুঝতে পারলা ভাই বিষয়টা? যে যদি আমাদের বলতো অ্যাসিটন উৎপন্ন হয়, এই একটি শব্দ যদি ব্যবহার না করতো, যদি শুধু বলতো অ্যাসিটন, তাহলে আমরা দুটো অ্যাসিটন মনে করতাম। কিন্তু বলে দিয়েছে যে একটি অ্যাসিটন, তার মানে আর একটা অ্যাসিটন না। ওকে, সবাই ক্লিয়ার? জি ভাইয়া, আবার এবার বুঝেছি, থ্যাংক ইউ। ক্লিয়ার ভাইয়া। ভাইয়া, দুইটা অ্যাসিটন হলে কি হতো? এই যে দুইটা অ্যাসিটন হলে কি হতো দেখো, যদি প্রশ্নে বলতো অ্যাসিটন উৎপন্ন হয়, তাহলে দুটাই যদি অ্যাসিটন হতো, তাহলে আগে গঠনটা তোমরা লিখে নাও। দেখো, দুটাই যদি অ্যাসিটন হতো তাহলে কি হতো? এই যে CH3, তাহলে গঠনটা লিখি আমরা। আজ যদি আমার উজ্জ্বল ভাইয়ের মতো হাতের লেখা সুন্দর হতো, স্টুডেন্টদের বুঝতে না কতই সুবিধা হতো ভাই। এই যে ভাই, যদি দুটা অ্যাসিটন হতো, এই যে অ্যাসিটন লিখছে, বুঝতে পারছো তো? এই যে CO, এক হাতে CH3 আর এক হাতে CH3, এটাও দেখো CO, এই যে CH3, এই যে দুটা ও আমরা উঠাই দিলাম, দিলে কার্বন কার্বন ডাবল বন্ডটা হয়ে গেল, অর্থাৎ CH3। আর কত ভেঙে দেখাবো ভাই বলেন? পোলাপান একটু দেখলে অর্গানিক কেমিস্ট্রি খুব এনজয় করে পড়তে পারবে। এই যে ভাই, দুটাই যদি অ্যাসিডন হতো তাহলে উত্তর বি হতো। দেখো, বি নাম্বার দেওয়া আছে। এটা তোমাদেরকে পরীক্ষার হলে বিশেষ করে MCQ এ অনেকভাবে বিভ্রান্ত করার অপচেষ্টা করা হবে, কিন্তু তোমরা কোনো মতেই বিভ্রান্ত হবে না। তোমরা যে কমেন্ট করেছিলা ভাইয়া যে দুটো অ্যাসিটন হলে কি হতো, বুঝতে পেরেছো তো? তাই ভাষা বুঝতে হবে, বুঝতে পেরেছো? যদি প্রশ্নে বলেছে একটি অ্যাসিটন, কেউ যদি একটি অ্যাসিটন, এই অ্যাসিটন দেখে যদি দুটাই অ্যাসিটন মনে করো, তাহলে তো উত্তর এটা হবে। এটা আবার বি নাম্বারে দেওয়া আছে, কিন্তু বলেছে একটি অ্যাসিটন, তার মানে আরেকটি অ্যাসিটন নয়। এখন বলো ভাইয়া তোমরা ক্লিয়ার কিনা? কিটোন গ্রুপের আর অন্য যৌগ তো হতে পারতো, অ্যালডিহাইড না হয়। কেমনে হতে পারতো ভাইয়া? কিটোন হতে গেলে মিনিমাম 3 কার্বন লাগবে। 3 কার্বন নিচে আর কোন কিটোন হয় না, তো তুমি 3 কার্বন যুক্ত প্রোপানন ছাড়া আর কোন কিটোন করবে? লিখো দেখি তুমি। 3 কার্বন যুক্ত প্রোপানন ছাড়া আর কি লিখবা? লিখো দেখি তুমি। আর কিছু লিখতে পারবা না। যে কি কথা বুঝতে পারছো? তুমি মাথায় প্রশ্ন আসবে, ঠিক আছে, যে কিটোন গ্রুপের অন্য সদস্য হতে পারতো অ্যালডিহাইড না হয়ে। কেমনে হবে দেখো, তুমি লিখো দেখি। অন্য সদস্য, 3 কার্বন যুক্ত অন্য সদস্য কি হতো? ওটা তো প্রোপাননই হতো। জি ভাইয়া, সেরকম ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, জোড়া শালিক প্রতিনিয়ত ক্লাসে থাকে, যদি বলতো যে একটাই উৎপাদ, তাহলে ও একটাই উৎপাদ হলো তো দুটাই অ্যাসিটন, স্বাভাবিক। একটাই বলে তো দুটাই অ্যাসিটন। ক্লিয়ার? ক্লিয়ার, বি আনসার হতো। গুড। জি ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার। ও অ্যালকিনের নামও বলে, ওই যে নামকরণ, অ্যালকিনের নাম, এই যে নামকরণ যেভাবে তোমরা করো, এই যে নামকরণে চলে যেতে হবে। দেখো, এই যে এই যৌগটার নামকরণ, ডাবল বোন যেদিক থেকে কাছে আসবে সেদিক থেকে তোমাকে নাম্বারিং করতে হবে। তো ডাবল বোন কোন দিক থেকে কাছে? নিশ্চয়ই এটা হলো প্রধান শিকল, আমার এইটা প্রধান শিকল, সবচেয়ে বেশি কার্বন। ডাবল বোন কোন দিক থেকে কাছে আসতেছে? এদিক থেকে কাছে আসতেছে, তাহলে নাম্বারিংটা করে ফেলি। এগুলো নামকরণে চলে গেল ভাই, বুঝছো? আমি নামকরণ দিকে আর গেলাম না, এই জন্য নামগুলো বলিনি, তাহলে হজবরল হয়ে যাবে। আসলে 1 2 3
4 5 দেখছো উজ্জ্বল ভাই নামকরণ করে ফেলতেছে কিন্তু তাহলে 2 নম্বরে মিথাইল গ্রুপ আছে তাহলে 2 মিথাইল হাতে লেখা মনে হচ্ছে আগের চেয়ে একটু সুন্দর হয়েছে 2 মিথাইল এই যে 2 পেন্টিন লিখতে পারো পেন্টিন 2 লিখতে পারো পেন্ট 2 ইন লিখতে পারো যা খুশি 2 মিথাইল এই যে পেন্ট 2 ইন এই যে ভাই নামগুলো তোমরা একটু করে নিও ভাই বুঝছো আমরা নামের দিকে আর যাচ্ছি না হাতের লেখা বুঝতে হলে বুঝার মতো মন হতে চায় তোমার উজ্জ্বল ভাই গান শুনতে পাচ্ছো আচ্ছা ক্লিয়ার বুঝেছি ভাইয়া ক্লিয়ার কেমিস্ট্রি করার আগে বাংলা পড়ে যেতে হবে না হ্যাঁ কেমিস্ট্রি করার আগে বাংলা পড়তে হবে না হ্যাঁ বাংলা আমাদের মাতৃভাষা একটু সেন্সিটিভলি চিন্তা করলেই হবে ভাই ও তাও আচ্ছা ক্লিয়ার ফাল্গুনি ক্লিয়ার আসাদুল ক্লিয়ার নাফিজা নাওয়ার ক্লিয়ার জোড়া শালিক আচ্ছা তোমরা উল্টো পাল্টা লিখছো কেন ভাইয়া আচ্ছা বুঝেছি ওয়েল ক্লিয়ার বুঝেছি ভাইয়া ওকে ক্লিয়ার সবাই বুঝেছো থ্যাংক ইউ ওকে ভাই তাহলে মোটামুটি এইটা দেখলাম আরো কিছু কোশ্চেন দেখি আমরা তোমরা একটু বের করো তো বা অনেক আছে প্রচুর প্রশ্ন পাবা তোমরা এখান থেকে 340 নাম্বার পেজে এসো তো ভাই একটু আবার 340 নাম্বার পেজ নাম্বার পেজ 340 নাম্বার পেজে 111 নাম্বারটা এটা তোমাদের হোমওয়ার্ক রুমে দেখবা 115 নাম্বার একটা কোশ্চেন পেয়েছি আমরা দেখো 115 নাম্বার 115 নিম্নের কোনটির ওজনীকরণ ও আর্দ্র বিশ্লেষণের ফলে শুধুমাত্র একটি উৎপাদ দিবে এবার বুঝতে পেরেছো ভাইয়া তোমরা ভাষাটা কোন অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়ায় একটা মাত্র উৎপাদ দিবে তোমরা 340 পেজের 115 নাম্বার দেখো তো ভাই আমি কি বলেছি সেই অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়ায় একই উৎপাদ দিবে কোন অ্যালকিন যেখানে ভাই এই যে কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যে দুটো কার্বন থাকবে তার এই দিকে যা থাকবে এই দিকে তাই থাকতে হবে এই দিকে সাব ব্যাংক কুচা থাকলে ওই দিকে আমাদের সাব ব্যাংক কুচাই থাকতে হবে অর্থাৎ এই দিকে যা থাকবে এই দিকে তাই হবে আমি একটু অপশনগুলো লিখি বোর্ডে তোমাদের বুঝতে সুবিধা হবে এই জিনিসটা আমার বুঝাইতেও সুবিধা হবে ভাই দেখো আমার তোমরা বের করছো নিশ্চয় 340 পেজের 115 নাম্বার নিম্নের কোনটির ওজনীকরণ ও আর্দ্র বিশ্লেষণে শুধুমাত্র একটি উৎপাদ দিবে ঢাকা ইউনিভার্সিটি 6-7 আমার এ নাম্বার অপশন কি দিয়েছে এ নাম্বার আছে CH3 CH ডাবল বন্ড CH3 কোনটা হচ্ছে CH3 2 C ডাবল বন্ড CH3 2 C নাম্বার অপশন CH3 CH2 CH ডাবল বন্ড CH3 2 আর ডি নাম্বার অপশন কি দেওয়া আছে ভাইয়া ডি নাম্বার অপশন দেওয়া আছে CH3 CH2 CH3 ডাবল বন্ড CH3 এই মোটামুটি আমাদের চারটা অপশন দিয়ে বলা হয়েছে কোন অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়ায় একটা মাত্র উৎপাদ তৈরি হবে তাহলে আমি কি শিখেছিলাম ভাইয়া তোমাদের যে দ্বিবন্ধনযুক্ত কার্বনের উভয় দিকে যদি একই পরমাণু বা মূলক থাকে দ্বিবন্ধনযুক্ত কার্বন এই যে দেখো দ্বিবন্ধনযুক্ত কার্বন এপারে কি আছে এই যে H তারপর CH এক আছে তার মানে এটা হবে না এখানে দেখো কার্বন কার্বন ডাবল বন্ড এদিকে দেখো দুটো CH3 এই যে CH3 2 এদিকে দুটো CH3 2 তার মানে এটাই आंसर হবে
কারণ এইদিকে যা আছে এইদিকে তাই আছে। বাট এটা দেখো, এইদিকে যা আছে এইদিকে কি তাই আছে, তার মানে এটাও উত্তর হবে না। এইটা দেখো তো ভাই, এইদিকে যা আছে ডাবল বন্ডের, এইদিকে কি তাই আছে, তার মানে এটাও উত্তর হবে না। তাহলে মাথায় থাকবে দ্বিবন্ধনযুক্ত যে দুটো কার্বন থাকবে উভয় দিকে যদি যা থাকবে, যাই থাক, উভয় দিকে একই থাকলে সেটা হবে সেই অ্যালকিনের সাথে। কারণ দেখো এখানে কয় কার্বন, 3 কার্বন, এই পারে কয় কার্বন, 3 কার্বন, যা আছে তার মানে এটাও প্রোপানন হবে, এটাও প্রোপানন হবে, মানে এখানে 2 অণু প্রোপানন হবে। দ্বিবন্ধনযুক্ত উভয় কার্বনে একই পরমাণু বা মূলক যদি যুক্ত থাকে তাহলে সেই অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়ায় একটা মাত্র উৎপাদ তৈরি হবে। তোমরা সবাই এটা ক্লিয়ার কিনা একটু বলো তো ভাইয়া? ওকে, লিখেছো, বুঝেছি। ওকে ওকে, আরো একটু এমসিকিউ বের করো তোমরা। 115 হয়ে গেল। এই যে 123 নাম্বার ভাই রুমে দেখবে এগুলো 123। তারপর দেখো এই যে 136 নাম্বার, দেখো ভাই একটু 136 নাম্বার প্রশ্ন দিয়েছে এখানে। অ্যালকিনের বিক্রিয়াটি প্রযোজ্য, অ্যালকিনের দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়ে কোন বিক্রিয়াটি প্রযোজ্য? ওজোনালাইসিস। প্রচুর প্রশ্ন আছে, একটু দেখবা শুধু তোমরা। 138, ওকে, 146, 159, 159, 166, তাহলে এই মোটামুটি আমরা বুঝে গেলাম যে অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়া আসলে কি কি তৈরি হয়। আচ্ছা তোমরা একটু দেখি কমেন্টে কি লিখছো। আচ্ছা ওইটা প্রতিসম অ্যালকিন, আর 2 কার্বন হাতে একই পরমাণু বা মূলক থাকলে ওইটা প্রতিসম কার্বন। আচ্ছা শোনো, তোমাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে, তোমরা অনেকেই মনে করো প্রতিসম অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়ায় একই উৎপাদ তৈরি হবে, আর অপ্রতিসমর সাথে ভিন্ন। এটা ভুল ধারণা ভাইয়া। এই যে দেখো তো তোমরা একটু খেয়াল করো, CH3 CH2 CH ডাবল বন্ড CH3, এই যে ভাইয়া এটা কিন্তু একটা প্রতিসম অ্যালকিন। কেন প্রতিসম অ্যালকিন বলছি দেখো তো, এইটা একটা প্রতিসম অ্যালকিন এই কারণে, এই যে দ্বিবন্ধনযুক্ত যে দুটো কার্বন আছে এখানে হাইড্রোজেন একটা, এটাও হাইড্রোজেন, শুধুমাত্র প্রতিসম অপ্রতিসম দেখার সময়, প্রতিসম অপ্রতিসম দেখার সময় শুধুমাত্র দ্বিবন্ধনযুক্ত দুটো কার্বন দেখা হয়। সেই দুটো কার্বনে হাইড্রোজেন সমান হলে প্রতিসম, কম বেশি হলে অপ্রতিসম। কিন্তু আমি যখন বলেছি যে কোন অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়া একটাই উৎপাদ হবে, এইদিকে যা থাকবে এইদিকে তাই থাকতে হবে, এটা তো প্রতিসম, কিন্তু এখানে ভিন্ন ভিন্ন উৎপাদ হবে, একটা হবে প্রোপানল, একটা হবে ইথানল। তাই প্রতিসমের ব্যাপারটা এখানে না ভাইয়া, এখানে ব্যাপারটা হচ্ছে দ্বিবন্ধনের উভয় দিকে একই পরমাণু দেখবা বা মূল, মানে এদিকে যা থাকবে ওইদিকে তাই থাকবে, তাহলে একটাই উৎপাদ তৈরি হবে। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও ব্যাপারটা বুঝতে পারলা কিনা। ওকে ভাই, আপনি শিওর প্রতিসম হলে? বুঝলাম না ভাই, আমি আবারও বলছি প্রতিসম অপ্রতিসম ব্যাপার না এখানে, এটা তো প্রতিসম অ্যালকিন, এর সাথে ওজনের বিক্রিয়া একটা উৎপাদ হবে না। এখানে মাথায় রাখবা যে উভয় দিকে একই মূলক যুক্ত থাকবে, সহজ কথা। যেমন এই যে এটা হতে পারে, আমি লিখছি কয়েকটা দেখো, এই যে CH3 CH ডাবল বন্ড CH3, এই যে এর সাথে এই অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়ায় একটা মাত্র উৎপাদ তৈরি হবে, কারণ এইদিকে যা আছে এইদিকে তাই আছে। আবার দেখো তোমরা এই যে এটা হতে পারে ভাই CH3 CH2, দুটা এরকম C ডাবল বন্ড C, এই যে CH2 CH3, এই যে দুটা, একটাই উৎপাদ তৈরি হবে, CH2 ডাবল বন্ড CH2। সহজ কথা হচ্ছে এখানে প্রতিসম অপ্রতিসম দেখবা না তোমরা, এখানে দেখবা দ্বিবন্ধনের এই পার যা আছে ওই পার তাই আছে কিনা, একই জিনিস থাকতে হবে, তাহলে সেই অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়ায় একটা মাত্র উৎপাদ তৈরি হবে। এখন তোমরা ক্লিয়ার কিনা ভাই বলো আমাকে। তাহলে আজকে আমরা মোটামুটি, আচ্ছা বুঝেছি ভাইয়া, থ্যাংক ইউ, ক্লিয়ার ভাইয়া, কোনো অসুবিধা নাই।
ডাবল বন্ডের দুই পাশে কার্বন দেখে কি বুঝতে পারবো ভাইয়া? না, কার্বন দেখে শুধু বুঝতে পারবা না। দেখা যাচ্ছে যেমন এটা দেখো, কার্বন দেখে বুঝতে পারবা না তো। এই দেখো, শুধু কার্বন দেখে বুঝতে পারবা না। একজন প্রশ্ন করেছে, ভাইয়া শুধু কার্বন দেখে আমরা বুঝতে পারবো কিনা? না ভাইয়া, শুধু কার্বন দেখে বোঝা যাবে না। এই দেখো, CH3 CH3 ডাবল বন্ড CH2 CH3। দেখো দ্বিবন্ধনের এই পারও 3 কার্বন, এই পারও 3 কার্বন। কার্বন দেখে বোঝা যাবে না, কিন্তু এই পার যা আছে এই পার কিন্তু তাই নাই। আমি আবারও বলছি, মাথা থেকে সব ডিলিট করে দাও, শুধু একটা জিনিস মনে রাখো, যে দ্বিবন্ধনের উভয় দিকে একই জিনিস থাকতে হবে, তাহলেই সেই অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়ায় একটা মাত্র উৎপাদ তৈরি হবে। আচ্ছা ভাইয়া, আজকে লিওনেল মেসির বার্থডে, কখন যে দিন হচ্ছে ভাই এখন আর কখন যে রাত হচ্ছে সেটাই তো আমি বুঝতে পারছি না। মূলক দেওয়া আছে, এখানে কি তথ্য খাটবে না? এখানে কি তথ্য খাটবে না? কিন্তু প্রতিসম অ্যালকিন আর প্রতিসম কার্বনের সংখ্যা ওইটাই, ইউটিউবেও প্রতিসম কার্বন পড়াইছে। এখানে কি তথ্য খাটবে না? হ্যাঁ, প্রতিসম তোমরা দেখবা, তোমরা আমি ইউটিউব অপ্রতিসম কার্বন মানে যে কার্বনের 4 হাতে 4টা ভিন্ন পরমাণুমূলক, আর প্রতিসম অ্যালকিন মান হচ্ছে দ্বিবন্ধনযুক্ত যে কার্বন থাকবে সেখানে হাইড্রোজেন সমান হলে প্রতিসম, কম বেশি হলে অপ্রতিসম। তো আমাদের তো অনেক লম্বা শিকড় হতে পারে, এইদিকেও আরেকটা লম্বা শিকড় হতে পারে। আমরা কি দেখলাম, পেন্টিন 2 এর ক্ষেত্রে তো তাই ছিল, প্রতিসময় তো ছিল, একই উৎপাদ হবে না। আমি আবারও বলছি, বেশি বোঝা যাবে না ভাই, মাথা থেকে হলো ডিলিট করো। প্রতিসম অপ্রতিসম ব্যাপার এখানে না, এখানে ব্যাপার হচ্ছে দ্বিবন্ধনযুক্ত উভয় কার্বনে একই পরমাণু মূলক থাকলে সেখানে সেই অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়ায় একটাই উৎপাদ হবে। ওকে, বুঝেছি ভাইয়া। তাহলে অপ্রতিসম হলে তো ভিন্ন উৎপাদ হবে। অপ্রতিসম হলে তো ভিন্ন উৎপাদ হবে, সেটা আলাদা। প্রতিসম হলেও ভিন্ন হতে পারে। তোমরা একটা ইজি জিনিসকে পেঁচাচ্ছ কেন? অপ্রতিসম হলে তো ভিন্ন হবেই, প্রতিসম হলেও ভিন্ন হতে পারে। তাই আমি বলছি একটা জিনিস মনে রাখবা, যে দ্বিবন্ধনযুক্ত উভয় কার্বনে হাইড্রোজেন সমান থাকলে একটাই উৎপাদ হবে, সরি, দ্বিবন্ধন উভয় কার্বনে মূলক একই থাকলে একটা উৎপাদ হবে, ভিন্ন থাকলে ভিন্ন উৎপাদ হবে, দুটা উৎপাদ হবে। ওকে ওকে, তাহলে এই মোটামুটি আমরা অ্যালকিনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্রিয়া করলাম। দুটা ক্লাস মিলে আমরা বিক্রিয়াটা করলাম, ওজনের বিক্রিয়া। সামনে ক্লাসে আমরা অ্যালকিনের আরো বিক্রিয়া আছে, সালফোনেশন বিক্রিয়া আছে, অসম্পৃক্ততা পরীক্ষা আছে, চারণ বিক্রিয়া আছে, পলিমারকরণ বিক্রিয়া আছে, এগুলো আমরা সামনে ক্লাসে করব। আর একটা কথা বলি তোমাদের, আগামী ক্লাস তো তোমাদের শনিবার হবে, তার আগে শুক্রবার দিন কিন্তু তোমাদের একটা স্পেশাল লাইভ প্রোগ্রাম আছে তোমাদের উজ্জ্বল ভাইকে নিয়ে। শুক্রবার বিকেল 5টায় উজ্জ্বল জুয়েল শিক্ষালয় এই গ্রুপ থেকে হবে আর কি। যে তোমরা আজকাল অনেক জিনিস অনেক দেখে এসছো, এটা আমি উজ্জ্বল ভাইকে অনেক রিকোয়েস্ট করে নিয়ে এসছি আর কি, যে মানে তোমরা তো অনেক কিছু দেখছো, যেমন দেখবা বেশ ভাইরাল একটা জিনিস, যে কুমিল্লা বোর্ডে 2বার ফেল করার পরে কিন্তু বোর্ডে ফার্স্ট হয়েছে। এরকম অসংখ্য একজন পাপড় বিক্রেতা, সে যে এই যে পুরো বাংলাদেশে এরকম গণিতের সেরা প্রশিক্ষক হতে পারে, উজ্জ্বলের জীবনে কিন্তু এরকম অনেক ইতিহাসই আছে। সেটা আমরা জানবো আগামী শুক্রবার দিন উজ্জ্বল জুয়েল শিক্ষালয় এই গ্রুপে বিকেল 5টায়, দেখতে ভুলবে না। ওকে, থ্যাংক ইউ।